আজকে তোমাদের আমাদের যে কোর্সটা আছে এই কোর্সের আজকে হলো তোমাদের অষ্টম ক্লাস। তো আমাদের এই অষ্টম ক্লাসের আজকে কিন্তু আবার পরীক্ষা আছে। এই অষ্টম ক্লাসের আজকে যে অধ্যায়টা সেটা হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন আর কি। পরিবেশ রসায়নের উপর আমাদের আজকে ক্লাসটা হবে। ওকে। তো পরিবেশ রসায়নের উপর আজকে আমাদের ক্লাস। তো পরিবেশ রসায়ন খুব সহজ একটা অধ্যায়। তোমরা যারা যারা প্র্যাকটিস করছো বা প্রিভিয়াস যারা পড়ছো তারাও জানো এখানের মধ্যে খুব বেশি নাই, ম্যাথমেটিক্যাল কোনো কিছুই নাই। জাস্ট ওই আদর্শ গ্যাসের যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো জানলেই হবে। তো আমরা একটু টপিকস অ্যানালাইসিস দেখে নেই আমাদের প্রিভিয়াসে যে জিএসটি বা সেক এই দুইটাতে কোন কোন টপিকস থেকে প্রশ্নগুলো আসছে। তো এই অধ্যায়টাকে মোটামুটি আমি 8টা টপিকসে ডিভাইডেড করছি। তোমরা ভার্সিটি করতে গেলে মেবি 10টা বা 12টা পাবা, এরকম পাবা। সো আমি এখান থেকে কাট সেট করে 8টা টপিকস আমার কাছে মনে হয়েছে যে ইম্পর্টেন্ট, বা এই 8টা টপিকস যদি তুমি অ্যানালাইসিস করতে পারো তাহলে সম্পূর্ণ তোমার জিএসটি বা সেক কাভার হয়ে যাবে আর কি। তো এই 8টা টপিক্সের মধ্যে প্রথম যে টপিক্সটা সেটা হচ্ছে গ্যাসের সূত্রসমূহ বা আদর্শ গ্যাসের সমীকরণ। এইটা দেখো, এই অধ্যায়ের মূল বেসিক বলা হয় বা মূল প্রাণ বলা হয় আদর্শ গ্যাস, বাট এইটা খুব বেশি ইম্পর্টেন্ট না, অর্থাৎ পিভি সমান এনআরটি এই জিনিসটা এইখানে বেশি ইম্পর্টেন্ট না, বাট এনাদার টপিক্সে গেলে কিন্তু এই জিনিসটাই লাগবে। সো এইটাকে তেমন মানে গ্যাসের সূত্রসমূহ দিয়ে জাস্ট তোমাদের সেকে আসছে 23-24, এর আগে আসে নাই আর কি। আর গ্রাহামের ব্যাপন সূত্র এইটা ইম্পর্টেন্ট, এটা জিএসটি বা সেক দুইটার জন্য ইম্পর্টেন্ট। তারপরে ডাল্টনের আংশিক চাপ সূত্র এইটাও জিএসটি বা সেকের জন্য ইম্পর্টেন্ট। দেখো, সেকে 2023-24 আসছে, তারপরে 20-21 আসছে, জিএসটিতে 24-25, 23-24 দুইটাতেই আসছে। আবার গ্রাহামের ব্যাপন সূত্র সেক 16-17-তে আসছে এবং 15-16-তে আসছে, এবং জিএসটি 24-25-এ আসছে, মানে লাস্ট ইয়ারে আসছে আর কি। তারপরে গ্যাসের যে গতিতত্ত্ব এইটা জিএসটিতে আসছে, পরপর সেকে আসে নাই। তারপরে বাস্তব গ্যাস, এইটা বাস্তব জ্ঞান আদর্শ গ্যাস, এটা সেকে আসছে 24-25-এ এবং 16-17-তে আসছে দুইবার আর কি। তো আর অ্যাসিড খার মতবাদ এইটা মোটামুটি থিওরিটিক্যাল। সো এইটা সেকে আসার পসিবিলিটি কম, কারণ সেকের মধ্যে কোনো অপশন থাকে না, বাট জিএসটিতে আসার পসিবিলিটি আছে, কারণ জিএসটির মধ্যে অপশন আছে। আর বিশুদ্ধ পানির মানদণ্ড এইটা সেকেও আসছে এবং জিএসটিতেও আসছে। এইটা ওয়ান কাইন্ডস অফ তুমি বলতে পারো থিওরিটিক্যাল, এইখানে কোনো ম্যাথমেটিক্যাল ডাটা নেই। আর বিবিধ বা বায়ুমণ্ডল এইটাও থিওরিটিক্যাল। তারপরে থিওরিটিক্যাল এই যে লাস্ট যে তিনটা পাইলাম এই তিনটা হচ্ছে আমাদের জিএসটির জন্য ইম্পর্টেন্ট। এই তিনটা হচ্ছে আমাদের জিএসটির জন্য ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ফর জিএসটি, বিকজ এখানে আমাদের কি আছে, আমাদের অপশন আছে। তারপরে ইয়াসিড খার মানে 6, 7, 8 এই তিনটা হচ্ছে আমাদের জিএসটির জন্য ইম্পর্টেন্ট। আর এইখান থেকে আমরা বলতে পারি 2 থেকে 5 পর্যন্ত আমাদের সেক প্লাস জিএসটি এই দুইটার জন্য ইম্পর্টেন্ট, সেক প্লাস জিএসটি এই দুইটার জন্যই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো আমাদের এই অধ্যায়ের যে টপিকস আছে এই টপিক্সটা অ্যানালাইসিস করা শেষ। এখন চলো আমরা মূলত টপিকস ওয়াইজ থিওরিগুলা অ্যান্ড প্রবলেমগুলা দেখব। তো প্রথমে আসে আমরা বয়েলের সূত্র। সো বয়েলের সূত্র আমরা সবাই জানি। বয়েলের সূত্রের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার স্থির। তাহলে স্থির টেম্পারেচার কি জানি, কোনো গ্যাসের আয়তন, স্থির টেম্পারেচার কোনো গ্যাসের আয়তন, তার উপর প্রযুক্ত চাপের কি ব্যস্তানুপাতিক। বা এখান থেকে আমরা বলতে পারি P1 V1 ইজ ইকুয়াল P2 V2, যখনই আমাদের কি স্থির তাপমাত্রা, অর্থাৎ যখনই আমাদের টেম্পারেচারটা স্থির, তখনই সেটা আমরা বলতে পারি কি কোনো গ্যাসের আয়তন তার অপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ P1 V1 ইজ ইকুয়াল P2 V2। ক্লিয়ার? এই জিনিসটা আমাদের আবার যখন, আচ্ছা, এখন আসো বয়েলের সূত্রে অনেক সময় গ্রাফ আসে, পি বনাম বি গ্রাফ, এইটা দেয় আমাদের জিএসটিতে আসে। তাহলে বয়েলের সূত্রের গ্রাফ, অর্থাৎ পি বনাম বি গ্রাফ, পি ভার্সেস বি গ্রাফ, সেটা হচ্ছে আয়তাকার অতিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত, অধিবৃত্ত। এখন কি জন্য আয়তাকার অধিবৃত্ত, এইটা তুমি আমার একটা চ্যানেল, আমার চ্যানেলেই, এই চ্যানেলেই মানে চিলেকোঠা পাঠশালা এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবা। সেখানে গ্রাফ রিলেটেড আমি কিছু জিনিসপত্র পড়াইছিলাম, সেটা দেখলেই তোমরা যদি ডিটেলস জানতে চাও তখন সেটা বুঝতে পারবে, এখানে আর আমি ডিটেলস আলোচনা করি না। আচ্ছা, এটা পি বনাম বি গ্রাফ হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। এখন যদি বলতো পি বি গ্রাফ, পিবি বনাম ভি গ্রাফ, বা এখানে যদি বলতো অন্যটা পি, তাইলে সেটা থাকতো আমাদের কি, যে এক্স এক্সিসের সমান্তরাল। আবার যদি এইটা থাকতো, এইদিকে যদি পি ওর ভি থাকতো আর এইদিকে যদি পিবি থাকতো, তাহলে সেটা হতো ওয়াই এক্সিসের সমান্তরাল। এই হচ্ছে গ্রাফ রিলেটেড কথাবার্তা আর কি। ক্লিয়ার? আচ্ছা, তাইলে বয়েলের সূত্র গেল। এখন আসে চার্লসের সূত্র। চার্লসের সূত্রের ক্ষেত্রে আমাদের চাপ স্থির, চাপ স্থির, চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ স্থির। তাহলে চার্লসের সূত্রে আমরা দেখবো কি,
যে অন্য সিদ্ধান্তটাই দেখে নিব, সেটা যদি চাপ স্থির থাকে তাহলে কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের কি, সরি, প্রযুক্ত তাপমাত্রার সমানুপাতিক, মানে পরিবেশের তাপমাত্রা সমানুপাতিক। এইখানে টিটা কিন্তু কেলভিন স্কেলে, টি হচ্ছে আমাদের কি ভাই কেলভিন স্কেলে, কেলভিন, কেলভিন টেম্পারেচার। ওকে, তাইলে স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত তাপমাত্রার সমানুপাতিক, প্রযুক্ত তাপমাত্রার সমানুপাতিক। ওকে, কিন্তু এটা হচ্ছে অনুসিদ্ধান্ত বা গাণিতিক রূপ। বাট আরেকটা রূপ ছিল যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে এর আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। সো এটা লাগবে না আমাদের ম্যাথমেটিক্যাল, বাট এতটুকু বললেই হবে। ওকে, তো এইখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি V1/T1 ইজ ইকুয়াল V2/T2, বা তুমি এইটাও বলতে পারো V1/V2 ইজ ইকুয়াল T1/T2। ওকে, এখানে আমাদের যে টেম্পারেচারটা এইটা আমরা কিসে নিব, এইটা আমরা কেলভিনে মেজারমেন্ট করব। এইটাই হচ্ছে চার্লসের সূত্র, চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ স্থির। তারপরে আসো অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্রের ক্ষেত্রে আমাদের যে সেটা হচ্ছে যে আয়তনটা তার মূল সংখ্যার সমানুপাতিক, কোনো গ্যাসের আয়তন তার মূল সংখ্যার সমানুপাতিক, এইটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র। তো এখান থেকে সিমিলারলি বলা যায় V1/V2 ইজ ইকুয়াল N1/N2। এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রা তারপরে তোমার চাপটা স্থির থাকতে হবে আর কি। এখন আসো গেলুসাকের সূত্র, বা এটাকে বলা হয় গেলুসাকের চাপীয় সূত্র আর কি, গেলুসাকের চাপীয় সূত্র। তো এই ক্ষেত্রে এই ডাটার ক্ষেত্রে আমাদের কি, এই ডাটার ক্ষেত্রে ভাই আমাদের আগে তো ছিল কি, এই যে আমাদের চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ স্থির, বাট গেলুসাকের চাপীয় সূত্রের ক্ষেত্রে আমাদের আয়তন স্থির, আয়তন স্থির। মানে এটাকে তুমি বলতে পারো সম আয়তন, সম আয়তন প্রক্রিয়া, ওই যে আমরা তাপগতিবিদ্যা দেখছিলাম সম আয়তন প্রক্রিয়া। তাহলে গেলুসাকের সূত্রের ক্ষেত্রে আমাদের যেহেতু আয়তন স্থির, তার মানে সেক্ষেত্রে হয় আমাদের চাপ প্রপোর্শনাল টু টেম্পারেচার, চাপ প্রপোর্শনাল টু টেম্পারেচার, বা P1/T1 বা P2 ইজ ইকুয়াল T1/T2, শেষ, T1/T2। এটা হচ্ছে আমাদের গেলুসাকের চাপীয় সূত্র। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের গ্যাসের যে সূত্র সমূহ আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গেলুসাকের সূত্র। এখন আসো বয়েল এবং চার্লস দুইটার যদি কম্বাইন থাকে তাহলে কিভাবে লিখবো। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা জানছি কি বি প্রপোর্শনাল টু 1/P, অ্যান্ড চার্লসের সূত্র থেকে আমরা কি জানছি বি প্রপোর্শনাল টু টি। তার মানে এইখান থেকে আমরা বলতে পারি যে দেখো যে P1V1/T1 ইজ ইকুয়াল P2V2/T2। এইটাই হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রের যে ফর্মুলাগুলো আসছে আর কি। এখন আদর্শ গ্যাস সমীকরণ, আমরা সবাই জানি আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিবি সমান হচ্ছে কি এনআরটি, পিবি সমান হচ্ছে এনআরটি। এখানে এন কি মূল সংখ্যা, আর কি গ্যাসের মোলার ধ্রুবক, গ্যাসের মোলার ধ্রুবক। ওকে, পি হচ্ছে আমাদের চাপ, আর বি হচ্ছে আমাদের আয়তন, আর টি হচ্ছে কেলভিন স্কেলের টেম্পারেচার। এখন দেখো আদর্শ গ্যাসের সূত্র থেকে আমরা যদি আণবিক ভরটা বের করতে চাই, কোনো গ্যাসে আণবিক ভর, ক্লিয়ার, তাইলে দেখো আমরা জানি কি পিবি সমান হচ্ছে এনআরটি, এনআরটি, বা পিবি, এই যে এন কে আমাদের মূল সংখ্যা, এন সমান আমরা লিখতে পারি কি কোনো একটা বস্তুর ভর বাই হচ্ছে তার আণবিক ভর আরটি। ঠিক আছে না? তাইলে আমি এখন বের করবো এন, সরি এম। তাহলে এম সমান আমরা কি লিখতে পারি, তাইলে আণবিক ভর এম সমান লিখতে পারি WRT বাই হচ্ছে পিবি। এটাই হচ্ছে আদর্শ গ্যাস এর ফর্মুলা থেকে আমরা কোনো একটা বস্তু আণবিক ভরটা বের করতে পারি যদি তার ভর দেয়া থাকে। সিমিলার কেস তার ঘনত্ব তুমি বের করতে পারো, তার ঘনত্ব। তাহলে ঘনত্ব র সমান আমরা জানি কি W/V। তাহলে ঘনত্ব র, এই যে W/V সমান, এটা তুমি ঘনত্ব লিখতে পারো, W/V সমান আমি ঘনত্ব লিখতে পারি। তাহলে ডি সমান আমি যদি এখানে নিয়ে আসি, ডি সমান লিখতে পারি RT বাই হচ্ছে আমাদের PM, RT/PM। এইখান থেকে এই ডিটা হচ্ছে আমাদের ঘনত্ব আর কি, ডেন্সিটি। ওকে, তারপরে হচ্ছে আদর্শ গ্যাস থেকে অণুর সংখ্যা নির্ণয়। তাহলে সেম কাজ, দেখো অণুর সংখ্যা আমরা নির্ণয় করবো। তাহলে NRT আমরা জানি, এখন এন সমান আরবার আমরা একটা লিখতে পারি কোনো অণুর সংখ্যা বাই হচ্ছে উপস্থিত অণুর সংখ্যা বাই হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা RT। তাহলে আমরা তো বের করবো এন। তাহলে এই দেখো এন সমান লিখতে পারি আমরা দেখাইলে যে পিবি ইন্টু এনএ বাই হচ্ছে আরটি। এইখানে এন এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এন এ হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তাহলে এই দেখো আদর্শ গ্যাস থেকে আমরা কি বের করতে পারি, কোনো গ্যাসের আণবিক ভর বের করতে পারি, তারপরে কোনো গ্যাসের ঘনত্ব বের করতে পারি, তারপরে ওই গ্যাসের অণু সংখ্যাটাও আমরা বের করতে পারি।
তারপরে আসি এসটিপি, এইগুলোর ফুল মিনিং দেখ বা এসটিপির ফুল মিনিং কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে এসটিপির ক্ষেত্রে টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, এবং চাপটা হচ্ছে 1 atm বা 101.325 কিলো প্যাসকেল, এটা কিন্তু কিলো প্যাসকেল আছে। আর এক মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, এর জন্য আমি আয়তনটা লিখছি লিটার পার মোল। এই লিটার পার মোল বলতে বোঝায় প্রতি মোলে কোনো একটা গ্যাসের আয়তন। আচ্ছা, তারপরে এসএটিপির ক্ষেত্রে আমাদের টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন। এরপর চাপটা হচ্ছে 0.987 atm বা 100 কিলো প্যাসকেল, এবং প্রতি মূল গ্যাসের আয়তন হচ্ছে 24.789 লিটার। আচ্ছা, এখন আসুন নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার মানে এনটিপির ক্ষেত্রে টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা 293 কেলভিন, এবং প্রেশার হচ্ছে 1 atm বা 101.325 প্যাসকেল। এই দেখো আগেরটা লিখছিলাম কিলো প্যাসকেল আর এখানে আমি প্যাসকেল লিখে ফেলছি। আচ্ছা, আর ভলিউমটা হচ্ছে আমাদের 22.04 লিটার পার মোল। এগুলো একটু মাথায় রাখবা, এগুলো আমাদের ক্যালকুলেশন করতে কাজে লাগবে। আচ্ছা, এখন আসো আর এর মান। বিভিন্ন ইউনিটে কিন্তু আর এর মান আছে, ক্লিয়ার? তো এসআই ইউনিটে আর এর মান কি? এসআই ইউনিটে আর এর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। এই এসআই ইউনিটটা আমরা কখন ইউজ করব? এইটা আমরা ইউজ করব গ্যাসের গতিদত্ত যে আছে, গ্যাসের গতিশক্তি বের করার ক্ষেত্রে। গতিশক্তি, তো গতিশক্তি আমরা যখন বের করব তখন আমরা এসআই ইউনিটটা ব্যবহার করব, এটা মাথায় রাখবা, ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে। লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আর এর মান কত? 0.00821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। তারপরে সিজিএস ইউনিটে আর এর মান কত? 8.314 × 10⁻⁷ আর্গ পার কেলভিন পার মোল। এইটা এমনিতেই বলতে পারো, কি জন্য বলতে পারো, 1 জুল সমান আমরা জানি কত, 10⁻⁷ আর্গ। এইটা কিন্তু তোমাদের কোথায় পড়াইছি? কাজ শক্তি ক্ষমতা, লাস্ট যে ক্লাসটা হয়েছিল কাজ শক্তি ক্ষমতা দাও আমরা দেখছি যে আমাদের কাজের এসআই ইউনিট হচ্ছে জুল এবং কাজের সিজিএস ইউনিট হচ্ছে আর্গ। আর্গ মানে হচ্ছে ডাইন সেন্টিমিটার। সো এইখানে আর কোনো কিছু বলি না। তো এই হচ্ছে আর কি বিষয়, বুঝা গেল? তো এইটা হচ্ছে আর এর বিভিন্ন ইউনিটের মান আর কি। সো আর কে বলা হয়, এটা হচ্ছে এই যে আর আরেকটা যে নাম জানি না, রাখো হয়তো বা অনেকেই জানো, এটা তো হচ্ছে মুলার গ্যাস ধ্রুবক গ্যাস ধ্রুবক, বা এইটাকে বলা হয় গ্যাস সম্প্রসারণজনিত কৃতকাজ। গ্যাস সম্প্রসারণজনিত কৃতকাজ, এটাকে তো মুলার গ্যাস ধ্রুবক তো বলাই হয়, বা এটাকে বলা হয় গ্যাস সম্প্রসারণজনিত কৃত কাজ। আচ্ছা, এখন আসি আমাদের এইটাতে, এখন আমরা প্রবলেমে আসি, যেটা আছে 23-24 আসছে। এটাতে কি বলছে দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাস 630 মিলিমিটার মার্কারি, মাথার আবার 630 মিলিমিটার মার্কারি চাপে 2 লিটার আয়তন দখল করলে আদর্শ বায়ুমণ্ডলের চাপে আয়তন কত? আদর্শ বায়ুমণ্ডলের চাপ বলতে আমরা কি বুঝি? 1 অ্যাটমসফিয়ার, 1 atm, ক্লিয়ার? 1 atm, এই চাপে আয়তন কত? তার মানে তাপমাত্রা নির্দিষ্ট, তার মানে কোন সূত্র? ভাই বয়েলের সূত্র। তার মানে আমরা আয়তন বের করবো, তাহলে আয়তনের ফর্মুলাটা কি ছিল? যে v1/v2 ইজ ইকুয়াল আমাদের লিখতে পারি আমরা যে p2/p1, p2/p1, এই যে ব্যস্তানুপাতিক না, p = 1/b বা v = 1/p, হোয়াট এভার বলো না কেন, তাইলে এইটা লিখতে পারি। এখন আমরা বের করবো কি, আমরা ভি টুটা বের করবো। তাহলে ভি টু সমান আমরা আলটিমেটলি কি লিখতে পারি? ভি টু সমান লিখতে পারি যে p1 v1 বাই হচ্ছে আমাদের p2। ওকে ফাইন। তাইলে এইটা এইটা আছে এটিএম বা 1 এটিএম সমান আমরা জানি কত? 760 মিলিমিটার মার্কারি। শেষ, যেহেতু এটা মিলিমিটার মার্কারিতে দেই আছে, তাহলে পি টু সমান আমরা 760 পেয়ে গেলাম। তাহলে 760 গেল। পি ওয়ান কত? পি ওয়ান সমান ছিল 630। ওকে ফাইন। আর কোন একটা গ্যাস 2 লিটার, 2 লিটার, তার মানে এটার মান হচ্ছে 2। তার মানে এখন ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের আনসারটা চলে আসবে ভাইয়া। আমি একটু ক্যালকুলেশনটা করে দিই। 2 × 630 বাহি হচ্ছে 760, তার মানে এটা সে 1.66 লিটার। তার মানে এটার আনসার হচ্ছে 1.66 লিটার। তো গেল।
এখন দেখি আমরা রাজশাহী বোর্ড 23-24 যেটা আসছে সেটা কি বলছে। তো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আদর্শ সমীকরণ লিখো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আদর্শ সমীকরণ। তার মানে এখানে চাপ টাপ কোনো কিছুই দেয় নাই। তার মানে আমরা আদর্শ সমীকরণ কি জানি, পিবি সমান আমরা জানি কি এনআরটি। তার মানে এখানে জাস্ট তুমি যে ডাটাগুলো বসাইতে পারবা, যে ডাটাগুলো বসাইতে পারবা, টি এর ডাটা বসাইতে পারবে, চাইলে বসাইতে পারো, নাও বসাইতে পারো। মানে এখানে মুখ্য বিষয়টা হচ্ছে এন এর উপরে প্রায়োরিটি দেওয়া হয়েছে আর কি, এন এর উপরে। তাহলে 7 গ্রাম নাইট্রোজেন সমান কয় মোল, এন সমান আমরা জানি কি W/m। তাহলে 7, আর এমটা কত, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা জানি নাইট্রোজেনের আমাদের আপেক্ষিক আণবিক ভর পারমাণবিক ভর হচ্ছে 24, মানে এটা হচ্ছে 7 × 2 = 14, 28। তার মানে এটা কত ভাইয়া, 7/28। তার মানে 1/4, 1/4। তার মানে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ হবে পিবি সমান হচ্ছে RT/4, বা তুমি এইটাও লিখতে পারো যে RT সমান হচ্ছে 4 পিবি। ইয়াজ your ইচ্ছা, এইটাও তোমার সমীকরণ রাইট, এইটাও তোমার সমীকরণ রাইট। ঠিক আছে, যেহেতু অপশন নেই, বা কেউ যদি লিখো পিবি সমান 0.25 RT তাহলেও হবে। বুঝতে পারছি। বাট তুমি এখানে আর এর মানটা বসাইতে পারবে না, কারণ আর এর মানটা তুমি জানো না এখানে পি বা বি কোন অবস্থাতে আছে, কোন স্টেটে আছে, তোমার লিটারে আছে নাকি অ্যাটমসফিয়ারে আছে নাকি কিসে আছে, তুমি এইটা জানো না। এজন্যই আমরা কি বসাইতে পারবো না, আর এর মানটা এখানে বসাইতে পারবো না। বাট টির মানটা যদি তুমি বসাও, 300 যদি বসাও তাহলেও কিন্তু হবে। টির মান বসিয়েও যদি করো তাইলেও কিন্তু হবে, যেহেতু অপশন নাই আর কি। আর অপশন তাহলে এইখানের মধ্যে যেগুলো ছিল এইগুলোর মধ্যে যেটা তা হবে সেটাই আমরা আনসার দিব। ক্লিয়ার? তো বুঝলাম এই 2 নম্বরটা। আচ্ছা, তো এই যে কথাগুলো যেগুলো বলছিলাম এখানে, যে টি এর মান অপশন নাই হ্যান ত্যান, এই যে পরীক্ষাগুলো নিব না, এই পরীক্ষাগুলোতে সেম মিস্টেকগুলোই করবা। সো ক্লাসগুলো দেখবা, কি কি বলি একটু সাইটে নোট করে রাখবা। ক্লাসের স্লাইড তো হুবু কপি পেস্ট করবা, এতটুকু তো মাথায় আছে, এইটা তো আমি প্রথম দিন থেকেই বলে দিছি। প্লাস এই যে আমি যে এখন কিছু কথা বললাম এখানে আমি স্লাইডে কোনো কিছু লিখি নাই। তো এটা স্টুডেন্ট হিসাবে তোমার লিখে রাখা দায়িত্ব, কারণ তুমি পরীক্ষায় গেলে এই ভুলটাই তোমরা করে আসো। এখন আসে জাহাঙ্গীরনগর 24-25-এ যে প্রবলেমটা আসছে, সেটা বলছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 95 কিলোপ্যাসকাল চাপে 250 ml আয়তনের কোনো গ্যাসের ভর এত হলে আণবিক ভর কত, আণবিক ভর কত। তাহলে আমরা এটা বের করবো। তাহলে আমরা আণবিক ভর এম সমান আমরা জানি কি ভাইয়া, এম সমান জানি WRT তাই হচ্ছে পিবি। এখন আর এর মান, তুমি পি এবং বির মান কিসে রাখবা সেটার উপর ডিপেন্ড করে আমাদের আর এর মানটা বসাতে হবে। আচ্ছা, এম এর মান, ডাব্লিউ এর মান তো দেই আছে 0.2, আমি বসিয়ে দিলাম। আচ্ছা, 30 ডিগ্রি বলছে, টির মান আমি বসিয়ে দিব। এখন আর এর মান আমি কিসে রাখবো? ওকে, তাহলে এইখানে দেখো 250 আমি লিটার অ্যাটমসফিয়ারই রেখে ফেলি, তাইলেই তো হয়ে যাবে। ওকে, তাইলে দেখো পির মান দেওয়া আছে কত ভাই, পির মান দেওয়া আছে আমাদের 95 কিলো প্যাসকেল। তাহলে এই 95 কিলো প্যাসকেলকে যদি আমি 101.325 দ্বারা ভাগ করি, ঠিক আছে, তাইলে সেটা হয়ে যাবে এটিএম। কারণ 1 ATM সমান জানো তুমি 101.325 কিলো প্যাসকেল। তাইলে এখানে দেখে ফেলি কত এটিএম আছে, 95, 101.325। তাইলে এটা হচ্ছে 0.94 ATM গেল এইটা। তাইলে আমরা পিটা পেয়ে গেলাম। তারপরে ভিটা নিয়ে নেই লিটারে। তাহলে এই যে মিলিলিটারকে 1000 দ্বারা ভাগ করলে তুমি কি পাইবা ভাইয়া, মিলিলিটারকে 1000 দ্বারা ভাগ করলে আমরা পাইবো কি লিটার, 0.25 লিটার। শেষ। তাহলে পি এবং বি, তাহলে পি রাখছি কি এটিএম আর ভি রাখছি কি আমাদের লিটারে, তার মানে আর এর মান হবে 0.0821, আর টির মান হবে, এটা 330 আছে না, তার মানে সেটা হবে 303 কেলভিন। তার মানে টির মান হচ্ছে 303, পির মান হচ্ছে 0.94, অ্যান্ড ভির মানটা হচ্ছে আমাদের 0.25, 0.25। তার মানে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, 0.2, 0.082 ইন্টু 303, 0.94 ইন্টু 0.25, তাইলে এইটার মান আসে কত ভাইয়া, আণবিক ভরটা আসে 21.17, আণবিক ভর আসে 21.17। আণবিক ভরের কিন্তু কোনো একক নাই, ঠিক আছে, আণবিক ভরের কোনো একক নাই, তার মানে 1.17। ফাইন। এখন আসো এইটাতে কি বলছে দেখো, দুইটা গ্যাসের ঘনত্বের অনুপাত দেওয়া আছে এইটা, এবং আমাদের তাপমাত্রার অনুপাত দেওয়া আছে এইটা, চাপের অনুপাত কত। ক্লিয়ার? এইটা কিভাবে করতে পারি ভাই আমরা, এইটা কিভাবে আমরা করতে পারি এটা একটু দেখি।
তো দেখি আমরা এখানে কি বলছে, ঘনত্বের অনুপাত দেওয়া আছে এবং তাপমাত্রার অনুপাত দেওয়া আছে, তাইলে চাপের অনুপাত কত, যেটা কুমিল্লা 18-19 আসছে। তাইলে আমরা ঘনত্ব ডি সমান, এই দেখো ঘনত্ব ডি সমান আমরা কি লিখছিলাম, এখান থেকে আমরা বের করতে পারি। এই দেখো একটু আগে আমরা লিখছি ঘনত্ব ডি সমান লিখছে আরটি বাই হচ্ছে পিএম, আরটি বাই হচ্ছে আমাদের কি ঘনত্ব ডি সমান আরটি বাই পিএম। তাহলে আমরা এখানে ডি সমান লিখলাম ধরো আরটি বাই পিএম। এখন আমরা এটা সম্পর্কে একটু অ্যানালাইসিস করব। ঘনত্বের অনুপাত দেওয়া আছে, আচ্ছা বুঝলাম, তাপমাত্রাও দেওয়া আছে, চাপের অনুপাত বের করব। ওকে, তাইলে এইখানে তো দুইটাই গ্যাস, তাইলে দুইটা গ্যাসের এখন তোমাকে কি নিয়ে নিতে হবে, তোমাকে যে ধরে নিতে হবে তার আণবিক ভর সেম, মূলার আণবিক ভর সেম। ক্লিয়ার? মূলার আণবিক ভর এবং আর এর মান সেম, তার মানে এখান থেকে তুমি যে জিনিসটা বলতে পারো ডি প্রপোর্শনাল টু টি বাই পি, ডি প্রপোর্শনাল টু টি বাই পি, আদারওয়াইজ কোনো অপশন নাই, আদারওয়াইজ আমাদের এত কি নাই, কোনো অপশন নেই। তার মানে এখান থেকে আমি বলতে পারি পি ওয়ান ডি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল পি টু ডি টু বাই টি টু, পি টু ডি টু বাই টি টু। সো আমি এইটা যদি অ্যাপ্লাই করি তাইলেই আমাদের কিন্তু আনসারটা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দুইটা গ্যাসের ঘনত্ব অনুপাত দেওয়া আছে, তার মানে ধরো ডি ওয়ান বাই ডি টু সমান দেওয়া আছে আমাদের কত 1/2, আর তাপমাত্রা অনুপাত দেওয়া আছে ধরো টি ওয়ান বাই টি টু সমান দেওয়া আছে আমাদের 2/1, এইটা দেওয়া আছে। এখন আমাকে বলছে চাপের অনুপাত অর্থাৎ পি ওয়ান বাই পি টু বের করবো, তার মানে আমি এইখান থেকে যদি আমি লিখি যে পি ওয়ান বাই পি টু, পি ওয়ান বাই পি টু, তাইলে এইখানে লিখতে পারি দেখো আমি টি ওয়ান বাই টি টু ইন্টু ডি টু বাই ডি ওয়ান, ডি টু বাই ডি ওয়ান। তাহলে টি ওয়ান বাই টি টু সমান আমরা জানি কি 2। আচ্ছা, আর ডি টু বাই ডি ওয়ান, এখানে আছে ডি ওয়ান বাই ডি টু সমান 1/2, তার মানে ডি টু বাই ডি ওয়ান সমান কত হবে ভাইয়া 2, তার মানে এইটা আসবে কত 4, তার মানে আমাদের আনসারটা হবে 4:1 আনসার। হোপফুলি এটা বোঝা গেছে ভাইয়া, আশা করি এটা বুঝতে পারছো। এখন আসি আমরা গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র। এই ব্যাপন সূত্র কি বলছে, গ্রাহামের ব্যাপন হার ব্যাপন সূত্রের ক্ষেত্রে বলছে ব্যাপন মানে কি, এটা আগে জানো। ব্যাপন মানে কি ছড়িয়ে পড়া, ব্যাপন মানে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া, স্বতঃস্ফূর্ত, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, স্বতঃস্ফূর্ত ছড়িয়ে পড়া। কারণ তুমি যখন বাইরে থেকে একটা প্রেসার দিবা তখন সেটা হয়ে যাবে নিঃসরণ। ঠিক আছে, ব্যাপন মানে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া। ওকে, আর যখন তুমি এটার উপর প্রেসার ক্রিয়েট করে ছড়াইবা তখন সেটা হয়ে যাবে নিঃসরণ। সো বুঝতে হবে। তো ব্যাপন হার, এই যে ব্যাপন হারটা, এই ব্যাপন হারটা বলছে তার আণবিক ভর বা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে কোনো একটা গ্যাসের নির্দিষ্ট টেম্পারেচারে কোনো একটা গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভর বা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এই জানে এখান থেকে আর বলা যায়। এখন ব্যাপন হারটা কিভাবে কাউন্ট করা হয়, ব্যাপন হারটা ম্যাথমেটিক্যালি কাউন্ট করা হয় কতটুকু গ্যাস ছড়াইছে সেই গ্যাসের আয়তন বা হচ্ছে কত সময়ে ছড়াইছে। ঠিক আছে, তো এই জন্য আমি লিখছি ব্যাপন হার সমান লিখছি দেখো ব্যাপৃত গ্যাসের আয়তন দেন হলো গিয়ে আমাদের ব্যাপন কাল বা সময়। ওকে, তাহলে ব্যাপন হারের তুমি যদি লিখতে চাও, ইউনিটটা যদি লিখতে চাও, ইউনিট আমরা এসআই ইউনিট যদি বলি তাহলে মিটার কিউব পার সেকেন্ড, মিটার কিউব পার সেকেন্ড। এখন দেখো এই যে ব্যাপনের যে রিলেটেড ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো আমি একত্রে লিখে দিছি। ফর্মুলা কি, r1/r2 ইজ ইকুয়াল লিখতে পারে t2/t1 ইজ ইকুয়াল লিখতে পারে √m2/m1 ইজ ইকুয়াল লিখতে পারে √d2/d1। এখানে m2 এবং m1 হচ্ছে মূলার আণবিক ভর, মানে আণবিক ভর, আর d1 এবং d2 এইগুলো হচ্ছে ঘনত্ব আর কি। তো এই ছিল গ্রাহামের ব্যাপন রিলেটেড কাহিনী। এখন আমরা প্রবলেম দেখি, যেটা সেক 16 আসছে। এই প্রবলেমটা ইম্পর্টেন্ট, নট অনলি সেক বাই, এটা সেকের প্রশ্ন আমি তুলছি, বাট এই প্রশ্নটা অনেকবার অনেক ইউনিভার্সিটিতেও আসছে, এই টাইপের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন। তো প্রশ্নটা দেখি, বলছে কি এক্স গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের দ্বিগুণ হলে গ্যাসটি আণবিক ভর কত। তো এখানে তোমার এক্স দিয়ে দিতে পারে, এক্স গ্যাসের ব্যাপন হার দিয়ে দিতে পারে। এখন অ্যামোনিয়া গ্যাসটা বলে সামথিং লাইক দ্যাট, এনাদার যে কোনো গ্যাস বলুক, যে কোনো গ্যাস বলুক, তাহলে তার আণবিক ভর কত আমরা বের করবো। কার আণবিক ভর ভাইয়া, এক্স গ্যাসের, অজানা গ্যাসের আণবিক ভর। ক্লিয়ার? তো আমরা দেখি যে এখানে তাইলে যেহেতু একটা নোন গ্যাস আছে, নোন গ্যাস দেওয়া মানে কি তার আমরা আণবিক ভর জানি, নোন গ্যাস দেওয়া মানে আর আণবিক ভর জানি। আর এখানে দেওয়া আছে কি ভাই, এখানে দেওয়া আছে ব্যাপন হারের যে অনুপাতটা দেওয়া আছে। তো আমরা একটু আগে দেখছিলাম কি ভাই, r1/r2 ইজ ইকুয়াল √m2/m1। ফাইন, তাহলে আমরা তো বের করবো m2। তাহলে এখান থেকে দেখো আমি m2 সমান আমি কি লিখতে পারি, m1 আমি লিখতে পারি দেখো r1/r2 হোল স্কয়ার, r1/r2 হোল স্কয়ার। ওকে, এখন m1 কার ভাই, m1 হচ্ছে আমাদের অ্যামোনিয়ার। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে জানি নাইট্রোজেনের কত 14 আর হাইড্রোজেন 3টে আছে, তার মানে 14 যোগ 3 এর 6 17।
তাহলে M1টা আমরা পেয়ে গেলাম। এখন দেখো হারের দ্বিগুণ বলছে না, যে এক্স গ্যাসের ব্যাপন হার, এক্স গ্যাসের ব্যাপন হার কার বলছে বা অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের দ্বিগুণ। তার মানে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার, অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার, এটাকেই তুমি ধরছো তো R1। তাহলে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার R1 সমান বলছে আর, তাইলে আমাদের এক্স গ্যাস মানে R2 হবে 2R, যেহেতু দ্বিগুণ বলছে। এতটুকু ক্লিয়ার? এই দেখো আমি তোমাদের যে গতদিন যেটা কাজ শক্তি ক্ষমতা বলছিলাম, যার সাথে এক্সট্রা হতে হবে, যখন এখানেও এক্স গ্যাসের ব্যাপন হার, এখানেও অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার, বাট কি বলছে এর, তার মানে যার সাথে এক্সট্রা এর আছে তার সাথে সংখ্যাটা অ্যাড হবে। তার মানে কার সাথে এর আছে, অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের সাথে এর আছে, এর জন্য অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার যদি আর হয়, তার মানে তার সাথে এই টুটা মাল্টিপ্লাই হয়েছে। ক্লিয়ার? তো এইভাবেই মনে রাখবে, এইটা কিন্তু তোমাদের কাজ শক্তি ক্ষমতা, তো আমি বলছিলাম এইভাবে। আমরা বুঝতে পারি না অনেক সময়, যে অনেকেই আছে এখানেও, যে আমরা বুঝতে পারি না যে কখন কার সাথে আমি দ্বিগুণ বা 1/2 গুণ অ্যাড করবো আর কি। এই হচ্ছে আর কি প্রসেস। তো এখন আমরা দেখি এটা, তাহলে আমরা তো সবই পেয়ে গেলাম। তাইলে এখন যদি আমরা লিখতে চাই, তাহলে M2, এটা তো 17। আচ্ছা পাই, এইখানে আর মানে আর আর বাদ চলে যাবে, তার মানে 1/2 স্কোয়ার, তার মানে আলটিমেটলি এটা হচ্ছে 17/4। তার মানে 17/4 মানে হচ্ছে আমাদের 4.25, 4.25 শেষ। এই হচ্ছে আর কি এক্স গ্যাসের আমাদের কি আণবিক ভর। তো এখানে তোমার এই যে অ্যামোনিয়ার জায়গায় তোমার হিলিয়াম দিতে পারে, ইয়ে দিতে পারে, বা এটসেট্রা লাইক দ্যাট, যে কোনো কোনো কিছু দিতে পারে। হোপফুলি এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট ভাই, ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট, এটা সেক জিএসটি দুইটার জন্য ইম্পর্টেন্ট। এরপরে আসি, দেখো এইটা আসছে থিওরি থেকে, যে রজনীগন্ধা ফুলের সুগন্ধ রাতে কোন প্রক্রিয়া ছড়িয়ে পড়ে, এইটার আনসার হচ্ছে ব্যাপন। এইটা তো একটু আগে আমি বলছি, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে, এইখানে তো তুমি প্রেশার ক্রিয়েট করো না, এম আই রাইট? আচ্ছা, তারপরে আসি এই প্রশ্নটা। এই প্রশ্নটা আমরা 9-10 থেকেই দেখে আসছি, এই টাইপের প্রশ্ন। বলছে কি, 25 সেন্টিমিটার দীর্ঘ একটি কাঁচনলের বাম দিকে হাইড্রোক্লোরাইড এবং ডান দিকে অ্যামোনিয়া গ্যাস একই সময়ে প্রবেশ করার হলো, বাম দিক হতে কত দূরে অ্যামোনিয়া গ্যাস এর ধোঁয়া সৃষ্টি হবে। তার মানে আমি যদি একটা কাঁচনল আঁকি, ওকে এটাই তো আমাদের লেফট, লেফট, আর এটা হচ্ছে আমাদের রাইট। এখানে কি আছে ভাইয়া, বাম দিকের মুখে আছে আমাদের HCl, আর ডান দিকের মুখে আছে আমাদের অ্যামোনিয়া ক্লোরাইড, অ্যামোনিয়া ক্লোরাইড। তার মানে অ্যামোনিয়া ক্লোরাইড বেশি ছড়াইব, কারণ সেটার ভর হচ্ছে 17 আর এটার ভর হচ্ছে একটু বেশি। তার মানে ধরো এইখানে এইখানে এইখানেই তোমার অ্যামোনিয়াম ক্লোরাইডটা হবে, অ্যামোনিয়াম ক্লোরাইডটা হবে। তাইলে আমি বাম দিক থেকেই তো হিসাব করবা, তাইলে আমি ধরে নিলাম বাম দিক থেকে x মিটার, এটা জাস্ট বোঝার জন্য আমি করাচ্ছি। তাহলে ডান দিক থেকে কতটুকু হবে ভাই, ডান দিক থেকে হবে আমাদের 25 - x, কারণ 25 সেন্টিমিটার দীর্ঘ নল। উফুলি এতটুকু বুঝছি। আচ্ছা, এখন তাইলে আমরা কি বের করতে পারি, দেখো তুমি ডিস্টেন্স জানো, ডিস্টেন্স জানো, আর কি জানো, আর কি প্রয়োজন আমাদের, ব্যাপন হারটা কত দূরে গিয়ে তোমাদের একই সময়ে তুমি ছাড়ছো, টাইমটা কি একই সময়ে ছাড়ছো। তার মানে এখন আমাদের যে জিনিসটা লাগবে, এটা তো ডিস্টেন্স আমি জানি, আমি এক্স এর মান বের করব। তাহলে এখন কি দেখো, আমরা এই ফর্মুলার দ্বারা করব। তুমি এইগুলার কি জানো ভাইয়া, এইগুলার আমরা কিন্তু ওই জান HCl বলো বা অ্যামোনিয়া বলো, এইগুলার আমরা কি জানি ভাইয়া, এগুলার আমরা জানি যে আণবিক ভরগুলো জানি। আর তুমি এখান থেকে ভলিউমটা তুমি বের করতে পারো, ভলিউম, ভলিউম ক্লিয়ার, ভলিউমটা বের করো। এটা তো তোমার ডিস্টেন্স, আর দুইটা প্রান্তের কি প্রস্থচ্ছেদের এরিয়া, এইখানেও প্রস্থচ্ছেদের এরিয়া যা, এইখানেও প্রস্থচ্ছেদের এরিয়া সেম, এরিয়া সেম। তার মানে ভলিউম ভি সমান তুমি লিখতে পারো, ভলিউম ভি সমান লিখতে পারি আমি A × L, এই ফর্মুলা দ্বারা করবো। তাহলে বাম পাশের ক্ষেত্রে যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে, সরি HCl এর ক্ষেত্রে ভলিউমটা হবে A × X, আর অ্যামোনিয়ার ক্ষেত্রে ভলিউমটা হবে A × 25 - x। হোপফুলি এটা বুঝতে পারছো, কারণ তার এরিয়া তো সেম, এরিয়া তো আর চেঞ্জ হচ্ছে না, আর তার ক্ষেত্রে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 25 - x। তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের ভলিউম, আর এটা হচ্ছে HCl গ্যাসের ভলিউম, তার মানে দুইটার ভলিউম পেয়ে গেছি। এখন HCl এর আমাদের আণবিক ভর কত ভাই, HCl এর আণবিক ভর হলো 35 মানে 36.5। আর অ্যামোনিয়া গ্যাসের আমাদের আণবিক ভর কত ভাই, অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর হচ্ছে আমাদের 17। শেষ, এতটুকু বুঝলাম। তাহলে এখন আমরা যে ইয়েটা দেখবো ফর্মুলা, এই যে ফর্মুলা তো আমরা অলরেডি লিখেই ফেলছি। এখন আমরা কার কার সাথে দেখবো ভাইয়া, ভলিউমের সাথে, ভলিউমের সাথে আমরা দেখবো কি, এই যে আণবিক ভর, এখানে কিন্তু ডিরেক্ট ভলিউম দেওয়া নাই, ভলিউম দেয়া নাই, এইটা আমরা বের করতে হবে। তাহলে এখন আমরা ভলিউম কিভাবে বের করতে পারি, দেখো ব্যাপন হার থেকে আমরা ভলিউমটা বের করতে পারি। R1/R2
সমানই আমরা জানি কি যে টিউ, যে সরি 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 R1/R2 এইটা হবে না। এখানে দেখো, আমরা আর সমান আমরা জানি কি V/T। এখন টি দুইটা কনস্ট্যান্ট না, টি দুইটারই তো কনস্ট্যান্ট, কারণ একই সময়ে বলছে, একই সময়ে যাইবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি আর প্রপোর্শনাল টু কি ভি, আর প্রপোর্শনাল টু ভি। তার মানে R1/R2 সমান আমরা বলতে পারি V1/V2, R1/R2 সমান আমরা বলতে পারি কি V1/V2। ক্লিয়ার? তার মানে আমরা M2/M1 হবে। তার মানে এইখানেই আমরা যদি বসিয়ে ফেলি তাইলে দেখো ভি এইচসিএল বাই হচ্ছে ভি অ্যামোনিয়া, ভিএসএল বাই অ্যামোনিয়া রুট ওভার এম অ্যামোনিয়া বাই হচ্ছে এম এইচসিএল। ওকে, তাহলে ভিএসএল এর ভ্যালু হতে পারে, ভিএসএল এর ভ্যালু হচ্ছে, তাহলে এ বাদ চলে যাবে, আমি আর এখানে এ লিখি না, 25 - x। আচ্ছা, আর এইখানে কত আসবে, এম অ্যামোনিয়া হচ্ছে 17 বাই হচ্ছে আমাদের 36.5। তার মানে এটা ক্যালকুলেট করেই দেখে নিই আমাদের আনসার কত আসে। তাইলে আমাদের রুট ওভার 17 বাই হচ্ছে 36.5, তার মানে এটা হচ্ছে 0.67। তার মানে এক্স সমান লিখতে পারি আমি যে 0.68 বাই হচ্ছে 25 - x। ওকে, তাহলে এইখানে আমি 25 দ্বারা গুণ যদি করি তাহলে এটা আসে 17.06, এইটা আসবে 1.68 এক্স সমান আসবে 17.06। তার মানে আমাদের এক্স এর ভ্যালুটা আমাদের কত আসবে, এক্স এর ভ্যালুটা আসবে 1.68, মানে 10.15, 10.16 সেন্টিমিটার। শেষ, এক্স এর ভ্যালুটা আসবে আমাদের কত, 10.16 সেন্টিমিটার। ফুলি বুঝাইতে পারছি, এখানে জাস্ট ক্যালকুলেশন করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করবা, আনসারটা চলে আসবে স্মুথলি। এখানে আর কোনো মানে ক্রিটিক্যাল কোনো কিছুই নেই। আসো পরেরটা টপিকস, সেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। তো ডাল্টনের আংশিক চাপ সূত্রের ক্ষেত্রে দেখবা একটা জিনিস মাথায় রাখবা, যে মোট চাপ সমান হয় উপাদান সমূহের আংশিক চাপের সমষ্টি। অর্থাৎ পি প্রপোর্শনাল টু লিখতে, সরি পি ইকুয়াল লিখতে পারি পি এ প্লাস পিবি প্লাস পি ডট 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 পি এন। এখন এই যে পি এ পিবি এইগুলো হচ্ছে আংশিক চাপ বোঝায় আর কি। তো আংশিক চাপের ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবা, আংশিক চাপ হচ্ছে মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এই টপিকসটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে কিন্তু আমাদের কাজে লাগবে, এটা একটু মাথায় ঢুকিয়ে রাখবা যে এই যে রিলেটেড এইখানে যে কাহিনীটা, এটা রাসায়নিক পরিবর্তনের কাজে লাগবে কেপিকেসির ক্ষেত্রে। তো আংশিক চাপ ইজ ইকুয়াল মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, এবং মূল ভগ্নাংশ কি, তুমি যার মূল ভগ্নাংশটা বের করতে চাইবা তার মূল সংখ্যা এবং মোট মূল সংখ্যা এই দুইটা কাউন্ট করলেই পাবা তুমি কি মূল ভগ্নাংশ। এরপর এখান থেকে লেখা যায় পিভি সমান লেখা যায় P1 V1 ইজ ইকুয়াল P2 V2 ডট 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 পিএন ভিএন। আচ্ছা, আর পর বাষ্প ঘনত্ব যদি থাকে তাহলে আণবিক ভরকে 2 দ্বারা ডিভাইডেড করলে যেটা পাবা সেটাই হচ্ছে বাষ্প ঘনত্ব, কোনো একটা গ্যাসের বাষ্প ঘনত্ব। ফাইন, তাইলে এই প্রবলেমটা সেক জিএসটি দুইটার জন্য ইম্পর্টেন্ট, জিএসটি তো সেম টাইপের প্রশ্নই আসছে। ওকে, এখন দেখো এই যে সেকের প্রবলেমটা এটা রিপিট হচ্ছে আমাদের সেশন, অর্থাৎ 20-21 যে প্রবলেমটা আসছে সেটাই 23-24 চলে আসছে আর কি। তো দেখি আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে জলীয় বাষ্পের মূল ভগ্নাংশ দেওয়া আছে, জলীয় বাষ্প দেওয়া আছে তো, এবং মোট চাপ এত দেওয়া থাকলে জলীয় বাষ্পের আংশিক চাপ কত। তাহলে আংশিক চাপ সমান আমরা কি জানছিলাম ভাইয়া, পি। আংশিক চাপ সমান জানছিলাম ধরো পি এক্স, পি এক্স সমান আমরা জানছিলাম কি মূল ভগ্নাংশ এক্স এক্স ইন্টু মোট চাপ। তাহলে মূল ভগ্নাংশ কত দেওয়া আছে ভাইয়া, মূল ভগ্নাংশ দেওয়া আছে 0.0287, এবং মোট চাপ কত দেওয়া আছে, মোট চাপ দেওয়া আছে 0.977। তার মানে এইটাই আনসার, একবারে সহজ একটা, 0.0287 ইন্টু 0.977। তাহলে এটার আনসার কত আসে, এটার আনসার আসে 0.02804 এটিএম। শেষ, একবারে সহজ একটা ম্যাথ ছিল এটা। পরে ম্যাথ জিএসটি 24-25 আসছে, এই জন্য আমি বললাম না যে এই টাইপগুলা ইম্পর্টেন্ট জিএসটির জন্য। আচ্ছা, এই প্রবলেমটা দেখো, বলছে 4 গ্রাম মিথেন এবং আমাদের 24 গ্রাম কি বলছে অক্সিজেন গ্যাসের মিশ্রণে মিথেনের মূল ভগ্নাংশ কত, মিশ্রণে মিথেনের মূল ভগ্নাংশ কত। তার মানে তুমি আগে এই দুইটার মূল সংখ্যা বের করো। তার মানে মিথেনের মূল সংখ্যা কত দেয়া আছে ভাইয়া, মিথেনের মূল সংখ্যা দেয়া আছে দেখো 4 বাই হচ্ছে কত আমাদের 16, তার মানে 0.25। এই যে আমাদের ভর বাই হচ্ছে আণবিক ভর আর কি। আচ্ছা, অক্সিজেন, এন অক্সিজেনের মানে মূল সংখ্যা কত হবে, এন অক্সিজেন, এইটা অক্সিজেনের 24 দেওয়া আছে ভর, আর আমরা জানি কত 32,
24/32, 24/22, তার মানে সেটা আসবে কত ভাইয়া? 0.75। 0.75। এখন কার বের করবো আমি? আমি মিথেনের মূল ভগ্নাংশটা বের করবো। তার মানে ওই যে আমি বলছিলাম মূল ভগ্নাংশ, মিথেন উপাদানের মূল সংখ্যা বাই হচ্ছে মোট মূল সংখ্যা। তাহলে মোট মূল সংখ্যা কত হবে? মিথেন প্লাস অক্সিজেন। শেষ। তাহলে মিথেনের কত দেওয়া আছে ভাই? মিথেনের দেওয়া আছে আমাদের 25, সরি 0.25। তারপরে 0.25 প্লাস হচ্ছে 0.75। তার মানে এইটা যোগ করলে তো 1 আসে, তার মানে আলটিমেটলি এইটার মূল ভগ্নাংশ আসবে 0.25। তাহলে আনসার হচ্ছে 0.25। বুঝা গেল? আনসার হচ্ছে 0.25। আচ্ছা, তারপরে পরেরটাতে বলছে, দেখো এটাও জিএসটি 23-24 আসছে। স্থির তাপমাত্রায় 30 সেন্টিমিটার মার্কারি চাপে 200 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন গ্যাস এবং 40 সেন্টিমিটার মার্কারি চাপে 300 সেন্টিমিটার কিউব নাইট্রোজেন গ্যাসকে 400 সেন্টিমিটার কিউব আয়তনে শূন্য ফ্লাক্সে রাখা হলে মিশ্রণের মোট চাপ কত? তো একটু আগে আমরা ফর্মুলা দেখছি, এটার ফর্মুলা যেহেতু এখানে তোমার কি হচ্ছে, তাপমাত্রা স্থির, বাট বিভিন্ন মিশ্রণ আছে, সো মিশ্রণ থাকলেই আমরা দেখছিলাম যে পিবি ইজ ইকুয়াল আমরা লিখতে পারি P1 V1 প্লাস P2 V2 প্লাস ডট ডট ডট। তো এখানে দুইটা আছে, এর জন্য আমি দুইটা লিখলাম। তার মানে তোমার দেখো তুমি বের করবা কি মোট চাপ, মানে পিটা বের করবা পি। আচ্ছা, আর আমাদের যে মিশ্রণ যে করছো কোন ফ্লাক্সে রাখছো 400 সেন্টিমিটার কিউব, তার মানে 400। এখানে দেখো ভাইয়া, এখানে এই যে সেন্টিমিটার কিউব আছে এগুলোকে চেঞ্জ করার দরকার নাই। সেন্টিমিটার মার্কারি এগুলোকে চেঞ্জ করার দরকার নাই, কারণ রেশিও নিলে সেটা বাদ চলে যাবে আর কি। এই জিনিসগুলো একটু নিজে নিজে উপলব্ধি বা ফিল করতে হয় অ্যাকচুয়ালি। এগুলা আসলে কোনো টিচার বা কোনো মেন্টরেই তোমাকে বুঝিয়ে দিতে পারবে না। এই যে কখন আমি ইউনিট চেঞ্জ করব, কখন ইউনিট চেঞ্জ করবো না, এই জিনিসগুলো যখন তুমি নিজে উপলব্ধি করতে পারো, কেমিস্ট্রি খুব বেশি সহজ মনে হবে। ওকে, তার মানে P1 সমান আছে আমাদের কত? 30। ওকে, তারপরে ভি ওয়ান সমান আছে কত আমাদের? 200। প্লাস P2 সমান আছে আমাদের 40, আর এইটা আছে আমাদের কত ভাইয়া? 300। তার মানে এখন আমি দেখো পি সমান আমি তাইলে কি লিখতে পারি? এইখানে আসে কত? 6000 প্লাস এইখানে আসে কত? 12,000 বাই হচ্ছে 400। 6000 বাই 12,000 বাই হচ্ছে 400, অর্থাৎ 16,000 বাই হচ্ছে 400। তার মানে এই দুটা কাটা, আর এটা কাটলে কত আসবে আমাদের? এটা মনে হয় 40ই আসে। 16,000 বাই হচ্ছে 400, তার মানে এইটাও আসে। মোট চাপ আসে সেন্টিমিটার মার্কারি, 40 সেন্টিমিটার মার্কারি। শেষ। এটা তো আর আমাদের এমনিতেই হয়ে যায়, এমনিতেই হয়ে গেছে। তো বারবার একটু রিচেক দিই, আমি তো হাই হ্যান্ড ক্যালকুলেশন করছি তাড়াহুড়োর মধ্যে অনেক সময়। এই যে তোমাদের তাড়াহুড়োর মধ্যে করতে গিয়ে অনেক সময় আমাদের ক্যালকুলেশন ভুল হয়ে যায়। এই দেখছো, এইটা তোমার আসে না। 16,000 কেমনে আসে? 6,000, এই দেখো বলছি না হ্যান্ড ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের ভুল হয়ে যায়। এটা তো আসবে 18,000, এখানে আসবে 18,000 ভাই, 18। তাহলে এটা করলে আসে 45। এই যে গ্রুপে তারপরে বলবা যে ভাই এইটার উত্তর তো বুঝি নাই। সো এইগুলো একটু নিজে চেক করতে হয়, আমি জাস্ট তোমাদের ফর্মুলাগুলো বুঝিয়ে দিচ্ছি। এই যে 6,000 প্লাস 12,000 মানে কত? 18,000 না? যাই হোক, তাড়াহুড়োর মধ্যে ভুল হয় আর কিছু না। আমি জাস্ট তোমাদের কত কম সময়ের মধ্যে, আমি চাইলে কিন্তু ক্লাসটাকে অনেক লেন্থি করতে পারি, বিশ্লেষণ করে করি, কারণ এখন লেন্থি করার দরকার নেই। আমি বিশ্বাস করি এই ক্লাসগুলো তোমরা বুঝবা, যেভাবে বুঝিয়ে দিই আর কি, এইভাবে বুঝার কথা, খুব বেশি বড় হই না। ওকে, এই জন্যই ক্যালকুলেশন মিস্টেক হয়, বাট প্রসেস সেম। প্রসেস সেম। ক্লিয়ার? প্রসেস করে তুমি ক্যালকুলেশন করে তুমি যেটা পাইবা সেটাই লিখবা। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা যাই পরের ইয়েতে, সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। তো গ্যাসের গতিতত্ত্ব দেখো, আমরা গ্যাসের গতীয় সমীকরণ পিবি সমান লিখতে পারি 1/3 mNc²। এই যে এমটা, এই এমটা হচ্ছে যে প্রতিটা অণুর ভর, আর এই ক্যাপিটাল এমটা হচ্ছে আণবিক ভর। ক্লিয়ার? আর এই এনটা হচ্ছে অণুর সংখ্যা, তাহলে ক্যাপিটাল এন মানে মোট আণবিক ভর সমান হচ্ছে এম ইন্টু ক্যাপিটাল এন। ওকে, আচ্ছা, ওকে। আর সিটা হচ্ছে ওই যে আমাদের বর্গমূল গড় বর্গবেগ। আমরা নর্মালি যখনই আমরা ক্যালকুলেশন, যেমন ধরো গতিশক্তি বের করি বা যাই বের করি না কেন, এইখানে ক্ষেত্রে আমরা নর্মালি বেগ বলতে আমরা সিআরএমএস বেগটাই বুঝবো, অর্থাৎ বর্গমূল গড় বর্গবেগটাকেই আমরা প্রাধান্য দিব। ওকে, তাহলে বর্গমূল গড় বর্গবেগের ফর্মুলা কি? √3RT/m বা √PB/m বা √P/d। এখন একটা এখানে কথা আছে, এখানে কথাটা কি দেখো, কথাটা যে মিস্টেকটা করবা, এই এমটা নিবা কেজিতে, কেজিতে। আর গেল এই আরটা, এখানে আর যে আছে সেটা হবে 8.314 অলওয়েজ।
এখন তুমি বলতে পারো যে কেজি বলতে কি বুঝছি না ভাইয়া। দেখো, তোমাকে বললো অক্সিজেন বা তোমাকে বললো নাইট্রোজেন, হোয়াট এভার। তাহলে অক্সিজেন বলো, ধরো আমি একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে তো আমরা কত বসাই ভাইয়া? অক্সিজেনের ক্ষেত্রে আমরা 32 বসাই। বাট সেটা কি কেজিতে? নো, সেটা গ্রামে। সো তুমি যে ভ্যালুটা জানো ওই ভ্যালুর সাথে তুমি 10 ইনভার্স 3 করে ফেলবা। সহজ হিসাব, ওই ভ্যালুর সাথে তুমি 10 ইনভার্স 3 করে ফেলবা। তাহলে তুমি এম এর প্রপার মানটা পাবে। এখানে যদি তুমি শুধু 32 বসাও তাহলে আনসার ভুল। ক্লিয়ার? আর ডিটা তো আর বুঝলাম না। আচ্ছা, তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। ক্লিয়ার? এই জিনিসটা। আর এখানে এই যে পিটা, পিটা পিটা নিবা প্যাসকেলে। ওকে। আর ভিটা ইউজ করবা তুমি মিটার কিউবে। বুঝছি। পিটা হচ্ছে প্যাসকেলে আর ভিটা হচ্ছে মিটার কিউবে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তারপরে গড়বেগ, গড়বেগ সমান লেখা যায় √8 RT বাই হচ্ছে পাই এম। যদিও এইগুলো লাগবে না, জাস্ট আমি তুলে দিছি আর কি, জাস্ট একটু দেখে নিবা। এবং এই জিনিসটা লাগতে পারে, এইটা লাগতে পারে রেশিওটা, যে সিআরএমএস ব্যাগ, গড়বেগ এবং সম্ভাব্য ব্যাগ, এদের রেশিও কত। তাহলে রেশিও √3, ফর্মুলা থেকে এই রেশিওগুলো নিয়ে নেওয়া যায়। রেশিও হচ্ছে এইগুলো আর কি। সো এইটা ডিরেক্টলি লাগবে না, গড় বেগ বা সম্ভাব্যতম বেগ আসে না, আসে বর্গমূল গড় বর্গবেগ। সো এই হচ্ছে বর্গমূল গড় বর্গবেগের ফর্মুলা এবং রেশিওটা ইম্পর্টেন্ট। ওকে। অ্যাগেইন আই রিপিট, এখানে এমটা নিবা কেজিতে, আর এর মানটা নিবা 8.314, আর এম এর ইয়েটা নিবা সামথিং। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আমরা দেখি যে গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব হচ্ছে যে গ্যাসের গতিশক্তি। সো গ্যাসের গতিশক্তি ই সমান আমরা লিখতে পারি 3/2 পিবি, 3/2 পিবি। বা লিখতে পারি 3/2 এনআরটি। পিবি সমান আমরা জানি কি এনআরটি, বা 3/1/3 এনসি স্কোয়ার। এটা হচ্ছে গ্যাসের গতিশক্তি আর কি। সো তোমাকে অনেক জায়গায় দেয়া, বা তোমরা জিএসটিতে দেখতে পারো পিবি কিসের একক বা পিবি কি নির্দেশ করে। অ্যাকচুয়ালি পিবি নির্দেশ করে শক্তি। এটা ফিজিক্সে পাওয়ার কথা বেশি আর কি, পিবি নির্দেশ করে শক্তি, এটা মাথায় রাখবা। তার মানে ইকে সমান লিখতে পারি 3/2 পিবি বা এনআরটি। ওকে। এখানেও আর এর মানটা হবে 8.314, মানে এসআই ইউনিটে। ওকে। আচ্ছা, গ্যাসের প্রতি অণুর গতিশক্তি এটা লেখা যায় 3/2 কেটি বা 3/2 আর/এন এ। এই যে কেটা, কেটা হচ্ছে বুলসম্যান ধ্রুবক, বুলসম্যান ধ্রুবক, বুলসম্যান ধ্রুবক। ওকে। তাহলে কে এর মান কত ভাই? কে এর মানটা যদি আমরা বের করতে চাই, দেখো আর এর মান 8.314, দেখো 8.314। আর এন এর মান 6.023 × 10⁻²৩। তার মানে কে এর মানটা আসে, কে এর মানে এই যে বুলসম্যান ধ্রুবকের মান আসে 1.38 × 10⁻²০, হ্যাঁ 10⁻23, 1.38 × 10⁻23 বুলসম্যান ধ্রুবকের মান। এখন দেখি আমরা যেটা জিএসটি 2230 আসছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের বলছে হিলিয়াম গ্যাসের আরএমএস বেগ কত। তার মানে হিলিয়াম গ্যাস বলছে, তার মানে তার আণবিক ভরটা আমরা জানি। তাহলে আণবিক ভরটা কত ভাই? আণবিক ভরটা আমরা জানি কত, 4। এটা যদি বসো তাহলে আনসার ভুল। তাহলে 4 × 10⁻³ ক্লিয়ার? আচ্ছা, এটার ক্ষেত্রে টির মান কত? টির মান হচ্ছে আমাদের 300 কেলভিন, 300 কেলভিন। এখন বলছে আরএমএস বেগ। তাহলে আরএমএস বেগ অর্থাৎ রুট মিনস স্কোয়ার, আরএমএস বেগ হচ্ছে √3 RT/m, √3। আর এর মান হচ্ছে 8.314, টির মান হচ্ছে আমরা 300, যেহেতু 27 ডিগ্রি বলছে, আর এম এর মান হচ্ছে 4 × 10⁻³ 4 যারা 4 বসিয়ে করবা তারা আসলেই ধরা খাবা। এটা আমি বারবার বলে দিচ্ছি ক্লাসে, দেখবা আজকেও পরীক্ষা নিলে অনেকে এই ভুলটাই করবা। এটা আমি লিখে দিতে পারি, এই ভুলটাই করবা। পেপার যদি দেখাই তাহলে এই ভুলটাই করবা। তাহলে এটার আনসার বার হয় কত? 1366.72 জুল। সরি, আরএমএস বেগ না, জুল না, সেটা হচ্ছে এমএস ইনভার্সন। বেগ তো বের করেছে, গতিশক্তি বের করলে জুল ছিল। ওকে। শেষ। তারপরে আসি এই যে গতিশক্তি, 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের গতিশক্তি কত? ইম্পর্টেন্ট প্রশ্ন, জিএসটি সেক দুইটার জন্য ইম্পর্টেন্ট। 35 মানে হতো আমাদের যে 308 কেলভিন। ফাইন। 2 গ্রাম বলছে, এখান থেকে আমরা কি বের করে ফেলতে পারি? আমরা এন বের করতে পারি, এন। এখন কিন্তু আর তোমাকে কেজি টেজি নিতে হবে না, কারণ এনটা হবে 44। তার মানে 2/44, 1/20, মানে 0.00454। ওকে। এন এর মানটা পেয়ে গেছো। তাহলে এখন গতিশক্তি ইকে, তাহলে ইকে সমান আমরা কি জানি? ইকে সমান জানি আমরা কি 3/2 পিবি।
পিবি দরকার নাই, 3/2 NRT, 3/2 NRT। এখন অনেকেই বলতে পারো যে ফিজিক্সের ক্ষেত্রে লাইক দ্যাট, আমি একটু কথাটা মিস্টেক হয়ে গেছে, 3/2 ফিজিক্সের ক্ষেত্রেও আমরা দেখছি অনেক সময় F/2 NRT লেখা থাকে। ফিজিক্সের সময় F/2 NRT, এটা হচ্ছে যে আমাদের দশম অধ্যায়ে যেটা আছে আদর্শ গ্যাস এবং এই যে যেটা আছে আর কি। এখানে আমরা একটা টার্ম পড়ছিলাম, যে ইয়েটা পড়ছিলাম যে আমাদের সংঘর্ষ মাত্রা, মানে ইয়েটা পড়ছিলাম, ভুলে তো গেছি এটার নাম, এফ দ্বারা কি বোঝায়, আচ্ছা ভুলে গেছি। তো ফিজিক্সের ক্ষেত্রে নামটা ভুলে গেছি, এখন আর মাথায় আসছে না, সংঘর্ষ মাত্রা না, স্বাধীনতার মাত্রা, সরি। এফটা ছিল আমাদের স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা। ওকে, স্বাধীনতার মাত্রা। তো স্বাধীনতার মাত্রা, তো আমি ধরে নেই মানে কেমিস্ট্রির ক্ষেত্রে বলে 3/2 হবে। আর তোমার ফিজিক্সের ক্ষেত্রে যখন যাবা, তখন সেটাতে তুমি এফ ইউজ করবা, আদারওয়াইজ এফ ইউজ করার দরকার নাই। ক্লিয়ার? তো এই জিনিসটা মাথায় রাখবা। সো আমি এখান থেকে এটা মুছে দিই আর কি, এখান থেকে এটা মুছে দিই, আর অনেকে মিস্টেক করবা। ওকে, তো এখন আসি আমরা এই প্রবলেম আর কি। তো এইটাতে বলছে 3/2 NRT, তার মানে 3/2 তো আর গেল, এন এর মান কত 0.0454, আর এর মান হচ্ছে 8.314, আর এটার মান হচ্ছে 308। ক্যালকুলেট করব, আনসার চলে আসবে, আনসার ইন্টু দেয়ার ইন্টু 8.314 ইন্টু 308, শেষ। এটার আনসার কত আসে ভাইয়া? এটার আনসার আসে 174 ইন্টু 594 জুল। এইটাই হচ্ছে এটার আনসার। এখন আসে আমাদের পরেরটা, বাস্তব গ্যাস এন্ড আদর্শ গ্যাস। ঠিক আছে? তো বাস্তব গ্যাস এন্ড আদর্শ গ্যাস কাকে বলে দেখো, উচ্চ তাপমাত্রায়, উচ্চ তাপমাত্রায়, কালারটা চেঞ্জ করি, উচ্চ তাপমাত্রায় নিম্ন চাপে গ্যাসসমূহ আদর্শ আচরণ করে। এইটা সেক 16 17 আসছে। জাস্ট প্রশ্নটা ছিল এইরকম, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, তার মানে সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, শেষ। এতটুকু দিলেই হবে। তারপরে আসলে সংকুচনশীলতার গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক জিনিসটা কি, সেটা হচ্ছে জেড, জেড সমান PB/NRT। এন যদি দেয়া থাকে তাইলে তো দিলাম, নাইলে PB/RT। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটার ভ্যালু হয় কত ভাইয়া? 1। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এইটার ভ্যালু হয় আমাদের 1। আচ্ছা, তারপরে ভ্যান ওয়ালস সমীকরণ, যা বাস্তব গ্যাসের সমীকরণ বা ভ্যান ওয়ালস সমীকরণও বলা হয়, বা এটা বাস্তব গ্যাসের সমীকরণও বলা হয়, সেটা হচ্ছে P+N²A/B² ইন্টু V - NB ইজ ইকুয়াল NRT আর কি। এটা ভ্যান ওয়ালসের এত থিওরিটিতে আমি এখন আর যাচ্ছি না, জাস্ট ফর্মুলাটা জেনে রাখো আর কি। এখানে এ এর একক কি, এ এর একক হলো ATM, লিটার স্কয়ার মোল ইনভার্স টু, আর ভি এর একক হচ্ছে লিটার পার মোল, ভি এর ইউনিট হচ্ছে লিটার পার মোল। এটা কি রিলেটেড ভাই? এটা হচ্ছে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ, আন্তঃআণবিক আকর্ষণ। এটা কিন্তু জিএসটি তে আসছে দেখবা, অপশন টেস্টে ছিল তো। ইয়ে কি নির্দেশ করে? আন্তঃআণবিক আকর্ষণের একটা টার্ম আছে, ওইটা নির্দেশ করে, শেষ। আর বিটা হচ্ছে কি ভাইয়া? বিটা হচ্ছে আমাদের আয়তনের সংশোধন আর কি, আয়তন সংশোধন, আয়তন সংশোধন গুণাঙ্ক, সংশোধন ধ্রুবকও বলতে পারো, ধ্রুবক, সংশোধন ধ্রুবক। বিটা হচ্ছে, আবার একে তুমি আরেকটা জিনিস বলতে পারো, একে বলতে পারো চাপ সংশোধন ধ্রুবক, চাপ সংশোধন ধ্রুবক, ধ্রুবক। ঠিক আছে? তার মানে এটা দুইটা টার্ম, একটা হচ্ছে চাপ সংশোধন ধ্রুবক যদি থাকে তাহলে চাপ সংশোধন ধ্রুবক, বা আন্তঃআণবিক আকর্ষণ সহগ বা ধ্রুবক যাই লেখাতে হবে সেটা। আর যদি ভিটা থাকে তাহলে ভিটা হচ্ছে ওয়ান এর উল্টি আয়তন সংশোধন ধ্রুবক। ওকে, আর তো বাকিগুলো জানো, এগুলো ইউনিটও দেখে নিবা। ওকে, এখন আসো এমাগার বক্ররেখা। এই এমাগার কার্ভটা কিন্তু আসছিল 16 17-তে, বলছে যে এমাগার কার্ভটা লিখো আর কি। সো এমাগার কার্ভটা এখানে তো সব মানে জাস্ট দুইটা বা তিনটা দিয়ে দিলে হইতো। তো দেখো, এমাগার কার্ভে দুইটা কন্ডিশন থাকে। ঠিক আছে? প্রশ্নটা ছিল এইভাবে, যে বাস্তবে এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে এমাগার কার্ভটা লিখো। তার মানে তুমি এইটার আনসার যেরকম লিখতা, তুমি জিএসটি যদি সেম প্রশ্নটাই আসে, সরি জিএসটি বলি কি, সেকে যদি সেম প্রশ্নটা আসে, এটার চিত্র তুমি এইভাবে লিখতে পারতা। এই দেখো আমি দেখাই, এটা তো দিছো, তাহলে এইদিকে তো আমাদের পিবি, আর এইদিকে তো আছে আমাদের পি বা ভি, যাই দাও না কেন, তাইলে আমি দিলাম পি দিলাম। আচ্ছা, এইদিকে পিবি, তার মানে এইখানে তুমি, এইটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাস, সরি আদর্শ গ্যাস। এটা হচ্ছে কি ভাইয়া? আদর্শ গ্যাস। ফাইন, আদর্শ গ্যাস। তারপরে একটা এইভাবে দিবা, আর একটা এইভাবে দিবা, শেষ। এইটাই হচ্ছে তোমার কি, যে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের অ্যামাগার কার্ভ, যেটা তোমার সেকে আসছিল। জাস্ট এই যে আমি যেটা রেড কালার দিয়ে লিখছি, এটা লিখলে আনসার হয়ে যেত। আর আমি এটা ধরছিলাম কারণ এই যে কোনগুলার বিচ্যুত এইগুলো বোঝানোর জন্য, কারণ বিচ্যুতির জিনিসটা জিএসটিতে আসে, জিএসটিতে আসে এই যে, এই ইম্পর্টেন্টটা কিন্তু জিএসটির জন্য ইম্পর্টেন্ট।
এখন দেখো বিচ্যুতি মানে কি, কতটুকু সরে গেছে। তার মানে এই যে কার্ভ থেকে তুমি বলো তো কার বিচ্যুতি বেশি হয়েছে। ডেম শিওর তুমি বলবা যে সোডিয়ামে মানে নাইট্রোজেনের বিচ্যুতি বেশি হয়েছে, আমি শিওর তুমি বলবা যে নাইট্রোজেনের বিচ্যুতি বেশি হয়েছে। বাট এখানে অ্যাকচুয়ালি বিচ্যুতি বেশি হয়েছে কার্বন ডাইঅক্সাইডে। কিভাবে কার্বন ডাইঅক্সাইড, দেখো কার্বন ডাইঅক্সাইড এইখান থেকে গেছে এইখানে, তার মানে এতটুকু হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বিচ্যুতি সরে গেছে আর কি। বুঝাইতে পারলাম? আচ্ছা, আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে তো সমান্তরাল হয়, এই যে পিবি বনাম পি, এই যে আমরা একটু আগেই দেখছিলাম ইয়ে বয়েলের সূত্রের ক্ষেত্রে প্রথম দিকেই। ক্লিয়ার? সো এইটা। আচ্ছা, এখন বিচ্যুতি দুই ধরনের হইতে পারে, একটা হইতে পারে এই যেমন ধরো একক যেগুলো আছে এগুলোর বিচ্যুতি খুবই কম হয়, যেমন হিলিয়ামের বিচ্যুতি হয়েছে এতটুকু, এতটুকু হিলিয়ামের বিচ্যুতি হয়েছে। তার মানে এগুলো হচ্ছে স্ট্রেট লাইন মানে পিবি এর যে আদর্শ লাইনের সোজা উপর দিকে চলে যায়। আর একটার ক্ষেত্রে হয় কিছু ডাউন হয় দেন উপর দিকে যায়। তার মানে এই যে বিচ্যুতিটা, এই বিচ্যুতিটা তিনটা টপিক্সের উপর নির্ভর করে। একটা হচ্ছে এক মৌল গ্যাসের, এক মৌল বলতে নিষ্ক্রিয় গ্যাস বলতে পারো, নিষ্ক্রিয় গ্যাসের বিচ্যুতি দ্বিমৌল অপেক্ষা কম হয়, এখানে সব থেকে কম হচ্ছে হিলিয়ামের। তারপরে দেখো আণবিক ভর বাড়লে বিচ্যুতিও বাড়ে, আণবিক ভর বাড়লে বিচ্যুতি বাড়ে। এজন্য আমি বলছিলাম এখানে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর সবচেয়ে বেশি, কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 44, দেন হচ্ছে অক্সিজেন, দেন হচ্ছে আমি যদি এই চারটার ক্ষেত্রে বিচ্যুতির ক্রমটা লিখতে চাই, এই চারটার ক্ষেত্রে বিচ্যুতির ক্রমটা লিখতে চাই, তার মানে কার্বন ডাইঅক্সাইডের সব থেকে বেশি, দেন হচ্ছে আমাদের অক্সিজেন, দেন হচ্ছে আমাদের কি ভাইয়া, দেন হচ্ছে আমাদের নাইট্রোজেন, দেন হচ্ছে আমাদের হাইড্রোজেন, দেন হচ্ছে আমাদের হিলিয়াম। এই হচ্ছে বিচ্যুতির ক্রম মানে এখানে যে ড্রটা দেওয়া আছে এর মধ্যে। আচ্ছা, আরেকটা কেস, ধরো তোমার আণবিক ভর আছে, তারপরে বিচ্যুতিটা ডিপেন্ড করে পুলার অনুসময়ের ক্ষেত্রে। এখন যদি এইখানে এই যে এইগুলা তো দেই আছে, এখন যদি সামথিং তোমাকে যদি বলা হয় কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়ার মধ্যে কার বিচ্যুতি বেশি, তাহলে আনসারটা হবে অ্যামোনিয়ার। কারণ অ্যামোনিয়া একটা পুলার সংযোজক, বুঝা গেল? অ্যামোনিয়া একটা পুলার সংযোজক। ভর কার্বন ডাইঅক্সাইডের বেশি ঠিক আছে, বাট অ্যামোনিয়া পুলার থাকে, তার মধ্যে অ্যাট্রাকশনটা বেশি হয়, এজন্য বিচ্যুতিটা বেশি থাকে। যাই হোক, আই থিঙ্ক বিচ্যুতি জিনিসটা বুঝাইতে পারছি। এটা সেকের জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট না হলেও জিএসটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। জিএসটিতে 20 21 বা তুমি 23 24 যেই প্রশ্নটাই আসছে এখান থেকে এই বিচ্যুতি টার্মটা দিয়ে আসছে। ওকে, তাইলে এখন আমরা দেখি এই প্রবলেমটা। জিএসটি সেক দুইটার জন্য ইম্পর্টেন্ট, সেক অ্যান্ড জিএসটি দুইটার জন্য ইম্পর্টেন্ট। দেখো, 6 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ সমীকরণটা লিখো। 6 গ্রাম হিলিয়াম গ্যাস, তাহলে আদর্শ সমীকরণটা আমরা কি জানি ভাইয়া? আদর্শ সমীকরণ জানি পি প্লাস এন স্কোয়ার এ বাই হচ্ছে বি স্কোয়ার ইন্টু আমরা জানি ভি মাইনাস এন ভি ইজ ইকুয়াল এনআরটি। তো এইখানে জাস্ট এন এর মানটাই বসাইলেই আনসারটা হবে। তাহলে হিলিয়াম, হিলিয়ামের ক্ষেত্রে এন এর মান কত? 6/4। তার মানে কত পাচ্ছেন না? 6/4 মানে কত? 6/4 আর ক্যালকুলেটর, 6/4 তাহলে 1.5, 1.5। তার মানে এইটা সমীকরণটা হবে দেখো পি প্লাস 1.5 মানে 2.25 এ বাই হচ্ছে বি স্কোয়ার, এটা পয়েন্ট কিন্তু, বি মাইনাস 2.25, সরি এটা 2.25 না, 1.5 বি ইজ ইকুয়াল 1.5 আর টি। আবার কেউ যদি 3/2 রেখে তুমি অনুপাত টনুপাত নিয়ে কেটেও করতে চাও, এও করতে পারবা। বাট আমি যেহেতু বলবো রিটেন অপশন নাই, তার মানে আমার আনসার এটা। এমসিকিউ হইলে আমি দেখতাম অপশন অনুযায়ী আমি মিলাইতাম। আশা করি বুঝতে পারছো এমসিকিউ হইলে কিভাবে করবা, বুঝতে পারছো। ওকে, এখন আসি অ্যাসিড খার মতবাদ। যেহেতু থিওরিটিক্যাল, খুব বেশি ইম্পর্টেন্ট না সেকের জন্য, বাট জিএসটির জন্য ইম্পর্টেন্ট। দেখো এখন অ্যাসিড খার মতবাদ যদি দেখি, এখানে তিন ধরনের মতবাদ আছে। একটা হচ্ছে আরহেনিয়াস মতবাদ, আরেকটা হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ, আরেকটা হচ্ছে লুইস মতবাদ। তাহলে আরহেনিয়াস মতবাদ কি বলছে? জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন দান করে তাদেরকে বলা হয় অ্যাসিড, এবং ক্ষার কাকে বলে? জলীয় দ্রবণে যারা অক্সাইড আয়ন দান করে তাদেরকে বলা হয় ক্ষার। এবং ব্রনস্টেড লাউরি মতবাদ কি বলছে? জলীয় দ্রবণে যারা প্রোটন দান মানে জলীয় দ্রবণ না, যারা প্রোটন দান করতে সক্ষম তারা হচ্ছে অ্যাসিড, আর যারা প্রোটন গ্রহণ করতে সক্ষম তাদের হচ্ছে ক্ষার। যেহেতু ব্রনস্টেড লাউরি প্লুটোনীয় মতবাদ দিছে, এজন্য এটাকে আরেকটা নাম হচ্ছে প্লুটোনীয় মতবাদ, প্লুটোনীয় মতবাদ, প্লুটোনীয় মতবাদ। ওকে, আচ্ছা। আর লুইস মতবাদ, মতবাদ হচ্ছে যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারবে, ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারবে তারা হচ্ছে লুইস অম্ল, এবং যারা ইলেকট্রন জোড় ত্যাগ করতে পারবে তারা হচ্ছে লুইস ক্ষার। ক্লিয়ার? এখন দেখো এখানে বোঝার স্বার্থে আমাদের যদি এমসিকিউ মানে জিএসটির জন্য, দিস ইজ ইম্পর্টেন্ট ফর জিএসটি, জিএসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা জিএসটি দিবা আর কি। লুইস অ্যাসিড বা ক্ষার, দেখো অ্যাসিড থেকে তুমি যদি একটা প্রোটন বাদ দাও তাইলে সেটা হয়ে যায় অনুবন্ধী অম্ল, সরি অনুবন্ধী ক্ষার। অ্যাসিড থেকে তুমি একটা
প্রোটন বাদ দিলে সেটা হয়ে যায় অনুবন্ধী ক্ষার, আর বেজের সাথে একটা প্রোটন যোগ করলে সেটা হয়ে যায় অনুবন্ধী অ্যাসিড। ক্লিয়ার? অনুবন্ধী অ্যাসিড আমরা প্রবলেম দেখলেই বুঝতে পারবো। তারপরে দেখো লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কাকে বলে? যার অষ্টক সংকুচিত, মানে অষ্টক পূর্ণ থাকে না আর কি, কম থাকে। যেমন ধরো এক্সাম্পল হিসেবে নিতে পারি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের কি লুইস অ্যাসিড। এটাতে আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে গেলে দেখবা যে লুইস অ্যাসিডের মানে আমরা প্রভাবক হিসাবে ব্যবহার করি আর কি। তারপরে কেন্দ্রীয় মৌলের ফাঁকা ডি অরবিটাল, তাহলে সেটা লুইস অ্যাসিড। আচ্ছা, লুইস কার কি? যারা অষ্ট সম্প্রসারিত যৌগ বা যাদের মধ্যে মুক্তজোড়ী ইলেকট্রন বিদ্যমান আছে, কারণ একজোড়া ইলেকট্রন দান করতে সক্ষম। ক্লিয়ার? তার মানে এই যে লুইস অ্যাসিড বা লুইস কার যে বিক্রিয়াটা হয় এইখানের মধ্যে, যে ধরনের বিক্রিয়াটা হয় সেটা কোন ধরনের বিক্রিয়া ভাই? সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বিক্রিয়া। তাদের মধ্যে যে বিক্রিয়াটা একজোড়া মুক্তজোড়ী ইলেকট্রন দান করিয়ে যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন মুক্তজোড়ী ইলেকট্রন দানের আর কি, মুক্ত জোড় বা জোড়া ইলেকট্রন শেয়ার, শেয়ার করে, এজন্যই সেটা হচ্ছে আমাদের কি সন্নিবেশ সমযোজী বন্ধন। আচ্ছা, এই দেখো আমি বলছিলাম রিটেনে যদি আসে, যেমন সেকে যদি আসে বা ইয়েতে আসে, মানে জিএসটিতে তো আসলে তো আর অপশন থাকবে, এটা অপশন ছাড়াই করা যায়। বলছে কি এর অনুবন্ধী ক্ষারের সংকেত লিখো, ক্ষারের সংকেত লিখবা, তার মানে এইটা কি আছে? অ্যাসিড আছে ভাইয়া। তাহলে অনুবন্ধী ক্ষার দেখো, আমরা অনুবন্ধী ক্ষার কিভাবে পাইবো? অ্যাসিড থেকে একটা প্রোটন বিয়োগ করব। তার মানে যে অ্যাসিডটা আছে বাইকার্বনেট অ্যাসিডটা আছে, এই দেখো বাইকার্বনেট অ্যাসিড থেকে আমরা কি করবো? একটা প্রোটন বিয়োগ করব, করলে আমরা যেটা পাইবো সেটাই তো অনুবন্ধী ক্ষার। তাহলে এই দেখো এইটা থেকে একটা প্রোটন মানে এই হাইড্রোজেনটা সরিয়ে দাও, তাইলে তার অনুবন্ধী ক্ষারটা হবে এইটা। শেষ, এইটাই হচ্ছে আনসার। তার মানে তার অনুবন্ধী ক্ষার কত হবে? কার্বনেট। বাইকার্বনেটের অনুবন্ধী ক্ষার হচ্ছে কার্বনেট। তো এইভাবেই যে কোনোটা দিতে পারে। ঠিক আছে? তো এই এই লজিকটা অ্যাপ্লাই করলে তুমি তার সম্পর্কটা পেয়ে যাবে আর কি। এখন আসি বিওডি সিওডি। এইটাও জিএসটির জন্য ইম্পর্টেন্ট, তেমন সেকের জন্য ইম্পর্টেন্ট না। এই চারটা, এই চারটা দেখে নিবা যে বিওডির ভ্যালু কত হইলে কত হয়, এটা অপশন নির্ভর। ঠিক আছে? অপশন ডিপেন্ডেন্ট, এজন্য এটা সেকে ইম্পর্টেন্ট না, অপশন ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? এজন্য আর এটা জাস্ট মুখস্থ করে নিতে পারো বা দেখে নিতে পারো। তারপরে হু অনুমোদিত পানির গ্রহণযোগ্য মানদণ্ড, সেটাও অপশন ডিপেন্ডেন্ট, পিএইচ মান কত হইলে বা ডিও। এখন একটা জিনিস থেকে এইখান থেকে যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে যে এইগুলার ফুল মিনিং। যেমন ডিও মানে কি? ডিজলভস অক্সিজেন। বিওডি মানে কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। সিওডি মানে কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। টিডিএস মানে কি? টোটাল ডিজলভ সলিড। সো এগুলোর ফুল মিনিং আসতে পারে। ঠিক আছে? সো এইটা দেখতে পারো। বাট এই যে ডাটাগুলো তেমন ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট। তারপরে পানির স্থায়ীকরতা, পানির স্থায়ীকরতার জন্য কে কে দায়ী? স্থায়ীকরতার জন্য দায়ী হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফেরাস আয়নের ক্লোরাইড বা সালফেট লবণ। আর পানির অস্থায়ীকরতার জন্য দায়ী হচ্ছে ক্যালসিয়াম, এইগুলার হচ্ছে বাইকার্বনেট মানে দ্রবণটা বা বাইকার্বনেট লবণটা আর কি। কি জন্য এটা অস্থায়ী? কারণ এইগুলোকে উচ্চ তাপমাত্রা দিলেই সেটা ক্ষয়মুক্ত হয়ে যায় আর কি, এজন্য সেটা অস্থায়ী। ক্লিয়ার? এজন্য এই সেটা অবস্থায় এই দুইবার মেরে ফেলছি। আচ্ছা, এখন দেখো সেকেন্ড র্যান্ডমলি কিছু আসছে যে বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাসটির ভূমিকা বেশি? সেটা হচ্ছে ভাই আমরা সবাই জানি সিএফসি। সিএফসি। তো সিএফসির ফুল মিনিং কি? সিএফসির ফুল মিনিং হচ্ছে ক্লোরো ফ্লুরো কার্বন। ক্লোরো ফ্লুরো কার্বন। কার্বন এইটা বায়ু মানে তোমার বায়ুমণ্ডলের সব থেকে ওজোন স্তরটাকে ক্ষতি করে আর কি। তো ক্লোরোফ্লোরো কার্বন, তার মানে সিএফসির মধ্যে কোন কোন গ্যাস থাকবে? ক্লোরিন থাকবে, ফ্লোরিন থাকবে, কার্বন থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা আসি যে একটা র্যান্ডমলি যেটা বলছে বজ্রপাতে কোন গ্যাস প্রাকৃতিকভাবে গাছপালা বৃদ্ধিতে সহায়তা করে, সেটা আমরা জানি যে নাইট্রোজেন গ্যাস। মুখস্থ, নাইট্রোজেন গ্যাস মুখস্থ। তারপরে বায়ুমণ্ডল রিলেটেড আরো কিছু জিনিস পড়ে নিবা নিজে নিজে, বায়ুমণ্ডল এইখানে আর আমি তুললাম না আর কি। তো বায়ুমণ্ডল রিলেটেড নিজে নিজে জিনিস বলতে কোথায় আমাদের ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় বা কোথায় প্রাকৃতিক দুর্যোগ হয় কোন স্তরে, এই যেমন মেসোস্তর, তারপরে ট্রপোমণ্ডল, আমাদের স্ট্রেসমণ্ডল কি কি আছে, চারটা যে মণ্ডল আছে এই মণ্ডলগুলো একটু দেখে নিবা আর কি। বুঝতে পারছি? তো সব মণ্ডলে একটু দেখে নিবা। তো এই তো, থ্যাংক ইউ। এই ছিল তোমাদের যে পরিবেশ রসায়নের ক্লাসটা আর কি। ক্লিয়ার? তো আজকে তোমাদের পরীক্ষা আছে, তোমাদের কয়টা পরীক্ষা শেষ হচ্ছে আজকে নিয়ে? অষ্টম পরীক্ষা ফিনিশ, অষ্টম ক্লাস অ্যান্ড পরীক্ষা শেষ। পরীক্ষা শেষ। ওকে, তো আর ভালো করে প্রিপারেশন নাও। বেস্ট অফ লাক।